হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা সেকেন্ড পেপার ক্লাস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কারক ও বিভক্তি। এই পরিচ্ছেদ থেকে আপনাদের তিনটা অথবা চারটা প্রশ্ন ইজিলি হবে। এখানে দেখেন, প্রথমে আমি কি লিখছি, কারক ও বিভক্তি। বিভক্তি হচ্ছে 7 ধরনের: প্রথমে বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, শূন্য বিভক্তি। এখন দেখেন, প্রথম বিভক্তির মধ্যে আছে এ অন্তস্তীয়, আর দ্বিতীয় বিভক্তির মধ্যে কেরে, তৃতীয় বিভক্তির মধ্যে দ্বারা, দিয়ে কর্তৃক, এবং চতুর্থের মধ্যে জন্য, নিমিত্তে, পঞ্চমী হতে, থেকে, চেয়ে, ষষ্ঠীর মধ্যে রয়েছে র এর, এবং সপ্তমীর মধ্যে রয়েছে এ অন্তস্তীয় তে। বিভক্তি থেকে তেমন একটা প্রশ্ন হয় না, তবে কারক নির্ণয়ের জন্য আমাদের বিভক্তিগুলো চিনতে হবে। ঠিক আছে, এখন দেখেন শূন্য বিভক্তি। এখানে একটা কি লিখলাম, শূন্য বিভক্তি। যখন কোথাও কোনো বিভক্তি বসবে না, তখন সেখানে আমরা কি বসাবো, তখন সেখানে হচ্ছে আমরা শূন্য বিভক্তি বসাবো। এবার আপনারা একটু প্রশ্ন করতে পারেন, স্যার প্রথম বিভক্তির মধ্যে এ অন্তস্তীয় আছে, বাট সপ্তমীতেও এ অন্তস্তীয় লিখলাম, তবে পরীক্ষা যদি আসে কোনটি এ, মনে করেন এভাবে দিল, এটা কোন বিভক্তি, যদি এভাবে আসে এটা কোন বিভক্তি, যদি প্রশ্ন আসে, তখন আপনারা এটা সপ্তম বিভক্তি দিবেন, কারণ প্রথম বিভক্তির কোনো কাজ নেই, এটা শুধু নামেই বিভক্তি। ঠিক আছে, প্রথম বিভক্তির যেগুলো আছে সেগুলো আবার কোথায় আছে, সপ্তমী বিভক্তিতে আছে। সুতরাং প্রশ্ন যদি আসে, এখান থেকে আপনারা শুধু সপ্তমীটাতে দাগাই দিবেন। এবার আসেন বিভক্তিগুলা। বিভক্তিগুলা হচ্ছে ডিরেক্ট মুখস্থ করবেন, কি জন্য, কারক নির্ণয় করার জন্য। এবার আসেন আমরা কি পড়বো, কারক। জাস্ট বিভক্তিগুলো মুখস্থ করলেই হবে, এখান থেকে প্রশ্ন হয় না। কারক, দেখেন কারকের মধ্যে, কারক হচ্ছে প্রধানত 6 প্রকার। কারক কত প্রকার, কারক হচ্ছে প্রধানত 6 প্রকার: কর্তা কারক, কর্মকারক, করণ কারক। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। নাম্বার 1 কর্তা কারক, নাম্বার 2 কর্তৃকারক, নাম্বার 3 করণ কারক, নাম্বার 4 অপদান কারক, নাম্বার 5 সম্পাদন কারক, নাম্বার 6, ও সরি, এখানে নাম্বার 5 হচ্ছে আপনার অধিকরণ কারক হবে, এটা সরি একটু ভুল হয়েছে, অধিকরণ কারক। আর নাম্বার 6 হচ্ছে সম্পাদন কারক। এই কারক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সুতরাং স্কিপ করার কোনোভাবে সুযোগ নেই, স্কিপ করা যাবে না। ঠিক আছে, এবার আমরা কারকগুলো একটু বিস্তারিত পড়ি, এবং কারক ও বিভক্তি কিভাবে নির্ণয় করা হয় সেটা একটু আমরা প্র্যাকটিসের মধ্যে দেখব। চলেন তাহলে প্রথমত আসি। প্রথমত আমি কি লিখলাম, প্রথমত লিখলাম আমি কর্তা কারক। কি লিখলাম, কর্তা কারক। এখন আগে কর্তা কারক কাকে বলে সেটা জানতে হবে না আমাদের থেকে, সেটা কিভাবে জানবো, কোনো বাক্যে যদি, ভালোভাবে খেয়াল করবেন, কোনো বাক্যে যদি কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কোনো বাক্যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়, কর্তা কারক বলা হয়। দেখেন, কোনো বাক্যে কে অথবা কারা দ্বারা যখন প্রশ্ন করা হবে, তখন যে কারক হবে সেটাই হচ্ছে কর্তা কারক। এবার আমরা একটা হচ্ছে উদাহরণের সাহায্যে বলি। যেমন আমি এখানে লিখলাম, 10 মিলে করি কাজ। এখন দেখেন তো, প্রশ্ন করেন তো, 10 মিলে করি কাজ, এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি দাঁড়ায়, কারা মিলেমিশে কাজ করে, কারা মিলে কাজ করে, 10 মিলে কাজ করে না, তাহলে 10 এটা এরকম করে আন্ডারলাইন করে দিল, বললো 10 কোন কারক, তখন আমাদেরকে কি বলতে হবে, 10 হলো কর্তা কারক। এবার আসেন 10 এটা যদি 10 এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই, 10 যোগ এ, শেষে একটা এ আছে না, এ, তাহলে এ কোন বিভক্তির মধ্যে ছিল, এ হচ্ছে সপ্তমী বিভক্তির মধ্যে ছিল। সপ্তমী বিভক্তিতে কে ছিল, এ অন্তস্তীয় তে। তাহলে এখানে কোন কারকে প্রশ্ন আসবে, 10 কোন কারকে কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি, তাহলে আনসার দিবেন কর্তা কারকে
সপ্তমী বিভক্তি। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন স্যার? প্রশ্ন থাকলে আপনাদের গ্রুপে করতে পারবেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকবো আর আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, এবার আসেন আর কয়েকটা হচ্ছে আমি আরেকটা লিখি, পাগলে কি না বলে। দেখেন তো এখানে কি লিখলাম, পাগলে কি না বলে, পাগলে। আচ্ছা এখানে এটা প্রশ্ন কিন্তু এখানে করা আন্ডারলাইন করে দিছে, বলছে পাগলে কোন কারকে কোন বিভক্তি। আচ্ছা প্রথমত পাগলকে বাংলা কি পাই, পাগল যোগ এ, তাহলে এ পাইছি, তাহলে এ কোন বিভক্তি, এ হলো সপ্তমী বিভক্তি। ঠিক আছে, এ হলো সপ্তমী বিভক্তি। এখন দেখেন তো এটাকে যদি আমরা প্রশ্ন করি কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে কে কি না বলে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলাম না, যখন কে দিয়ে প্রশ্ন করব তখন এটা হলো কর্তাকারক। আমার কথা কি বোঝা গেছে স্যার? এরপরে বাক্যে যদি, এটা হচ্ছে মোস্ট একটা হচ্ছে নোট লিখলাম, এটা হচ্ছে নোট, এটা মনে রাখবা। কোন বাক্যে যদি আমা নামক শব্দাংশ থাকে, আমা নামক শব্দাংশ থাকে, আমা নামক শব্দাংশ থাকে, তখন সেটা কোন কারক হবে স্যার? তখন সেটা হচ্ছে আপনার কর্তাকারক হবে। আমার নামক শব্দাংশ থাকলে সেটা হচ্ছে কর্তাকারক হবে। যেমন আমার, আমার বই আছে, তাহলে আমি কি বললাম, আমা, আমা নামক শব্দাংশ থাকলে এটা কোন কারক হবে, এটা হচ্ছে আপনার কর্তাকারক হবে। কি কারক হবে স্যার? কর্তাকারক। এখন দেখেন আমার, আমারটাকে ভাঙেন তো, তাহলে আমরা কি পাই, আম যোগ, সরি আমা যোগ র, এরকম পাই না, তাহলে শেষে র আছে। দেখেন শেষে কি আছে, র। তাহলে আমরা পড়ছিলাম না র এর কোন বিভক্তি, র এর হলো ষষ্ঠী বিভক্তি। তাহলে আমার কর্তা কারকে, আমার হচ্ছে কর্তা কারক এবং কোন বিভক্তি হবে, ষষ্ঠী বিভক্তি। র এ ষষ্ঠী বিভক্তি। বিভক্তি হচ্ছে কারকের জন্য পড়তে হইছে। দেখছেন বিভক্তি থেকে তেমন একটা প্রশ্ন হয় না, ওই শুধুমাত্র কারকের জন্য আমাদের বিভক্তিটা পড়তে হবে, বাট কারক থেকে প্রশ্ন 100% শিওর হবে। যদিও বা না আসে কারক থেকে, অন্তত দুইটা প্রশ্ন আসবে, আমি শিওর দুটা প্রশ্ন এখান থেকে আসবে। এরপর আসেন কর্তা কারক তো গেল, এরপর আসেন কর্মকারক। কোন কারক স্যার? কর্ম কারক। কি লিখলাম আমি, কর্ম কারক। এবার আমরা কর্তা কারকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করছি না, বাট কর্মকারকে প্রশ্ন করতে হবে কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় তাকে হলো কর্মকারক বলা হয়। এখন দেখেন আমি উদাহরণ লিখতেছি, তারা দেশকে ভালোবাসে। তারা কি করে, দেশকে ভালোবাসে, দেশকে তো অবশ্যই ভালোবাসতে হবে। ঠিক আছে, তারা দেশকে ভালোবাসে। এখন প্রশ্ন এটা দিল তারা দেশকে ভালোবাসে, এভাবে আন্ডারলাইন করে দিল। কি করে দিল স্যার? আন্ডারলাইন করে দিল। বলো তারা দেশকে ভালোবাসে, এটা কোন কারকে কোন বিভক্তি, প্রশ্ন এভাবে হবে কিন্তু, কোন কারকে কোন বিভক্তি, অথবা কোন কারকে বলতে পারে, বিভক্তি না বললেও কারক, কোন কারক বলতে পারে। তাহলে দেশকে, কাকে ভালোবাসে, দেশকে, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলাম না, কাকে দ্বারা প্রশ্ন করে যে আনসার পাওয়া যাবে সেটাই হলো আপনার কি কারক, কর্ম কারক। তাহলে এটা কর্ম, কে আছে না, কে রে, কে রে কোন বিভক্তি, একটু মনে করার চেষ্টা করুন তো। কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে রে কোন বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, কর্মে দ্বিতীয় বিভক্তি, কে রে কোন বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। আমি বলি কে রে, কে রে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি তো আছে, বাট চতুর্থ বিভক্তি তো আছে। যখন কাজ বুঝাবে, ভালো করে খেয়াল করবেন, যখন কাজ বুঝাবে তখন সেটা হবে চতুর্থ বিভক্তি, আর যখন এমনিতে কাজ বুঝাবে না তখন সেটা হবে দ্বিতীয় বিভক্তি। তাহলে দেশকে ভালোবাসে, ভালোবাসা না কাজ, দেশকে কি কাজ, দেশকে তো কোনো কাজ নাই, তাই এখানে তারা দেশকে ভালোবাসে, এটা হবে কর্মে দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, কর্মে দ্বিতীয় বিভক্তি। আমি আরো কয়েকটা উদাহরণ লিখি স্যার, যেমন কৃষক চাষ করে, আমি বাগান করছি। কি লিখলাম, কৃষক চাষ করে। একটু খেয়াল করেন,
কৃষক কি করে? কৃষক চাষ করে। কৃষক চাষ করে। কে চাষ করে? না সরি, কি চাষ করে? কে চাষ করা হলে যখন কৃষক আন্ডারলাইন করা থাকবে তখন এটা হচ্ছে কর্তা কারক। আর এখানে হচ্ছে কি চাষ করে। যখন কি চাষ করে এরকম হবে তখন এটা কোন কারক হবে স্যার? কি চাষ করে? কর্মকারক। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্মকারক। ঠিক আছে? এরপর হচ্ছে আমি বাগান করছি। আমি কি করছি? আমি বাগান করছি। তাহলে আমি কি করছি? বাগান করছি। বাগান আন্ডারলাইন করে দিল। এখন বললো যে এটা কোন কারকে কোন বিভক্তি। এখন বাগান তো কর্মকারক সেটা আমরা জানি। কারণ কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মকারক। এখন বাগান কর্মকারক সেটা আমরা বুঝতে পারতেছি। এখন দেখেন তো বাগানের মধ্যে কোনো বিভক্তি আছে? বাগান, বাগানকে বাংলা কি পায়? এরকম করে বাগান, বাগাযোগ দন্তানো, এরকম কোনো বিভক্তি ছিল? আসলে আমাদের এরকম কোনো বিভক্তি ছিল না। তাহলে যখন এরকম বিভক্তি থাকবে না তখন এটা হবে শূন্য। এটা কি বিভক্তি হবে স্যার? শূন্য। আশা করি বুঝতে পারছেন কর্তা কারক এবং কর্মকারক। এবার নেক্সট করণ কারক। করণ কারক হচ্ছে আপনার যন্ত্র, মাধ্যম, উপায়। কোন কাজ কিভাবে করতেছেন, যন্ত্র দিয়ে করতেছেন, মাধ্যম দিয়ে করলে এবং উপায় দিয়ে করলে যে আনসার পাওয়া যাবে সেটাই হচ্ছে করণ কারক। এবার একটু ভালো করে কি বললাম? করণ কারক। কি বললাম স্যার? যন্ত্র, মাধ্যম, উপায়। কি বলছি? যন্ত্র, মাধ্যম, উপায়। আমি যখন উদাহরণ লিখবো তখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেখেন, কলমের কোচা দিও না। কি লিখলাম? কলমের কোচা দিও না। এখন দেখেন তো, আচ্ছা কোচাটা কি দিয়ে দিছে? কলম দিয়ে দিছে না? কার মাধ্যমে দিছে? কলমের মাধ্যমে দিছে না? তার মানে মাধ্যম বোঝাচ্ছে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? তাহলে মাধ্যম যখন বোঝাবে তখন সেটা হলো কি কারক? করণ কারক। তাহলে মাধ্যম, যন্ত্র, মাধ্যম, উপায়। এবার দেখুন, আমি কলম দিয়ে লিখি। তাহলে কলম হচ্ছে একটা যন্ত্র, কারণ আমি কি দিয়ে লিখি? কলম দিয়ে লিখি। কলম হচ্ছে একটা যন্ত্র। তার 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 মানে হচ্ছে কলম হলো যন্ত্র। যখন কলম দিয়ে লিখবো তখন সেটা হচ্ছে কি কারক? করণ কারক। এবার আসা হচ্ছে উপায়। তো দেখেন আরেকটা কথা লিখি, ব্যবহারে বংশের পরিচয়। ঠিক আছে? কি লিখলাম? ব্যবহারে বংশের পরিচয়। এখন বলছে ব্যবহারে কোন কারকে কোন বিভক্তি। ঠিক আছে? এখন ব্যবহারকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? ব্যবহার যোগ এ, ব্যবহারে এরকম পাই না? তাহলে এ কোন বিভক্তি স্যার? এ অন্তস্থতে, তাহলে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে ব্যবহার কিসের মাধ্যমে কোন উপায়ে বংশের পরিচয় পাওয়া যায়? ব্যবহারের মাধ্যমে বংশের পরিচয় পাওয়া যায় না। তাহলে ব্যবহারের মাধ্যমে যখন বংশের পরিচয় পাওয়া যাবে এটা যন্ত্র, মাধ্যম, উপায় বোঝাচ্ছে। যখন যন্ত্র, মাধ্যম, উপায় বোঝাবে তখন সেটা কোন কারক? সেটা কোন কারক হবে? করণ কারক। তাহলে এটা করণে সপ্তমী বিভক্তি। কি বিভক্তি স্যার? করণে সপ্তমী বিভক্তি। এরপর আমি কলম দিয়ে লিখি, কলমের মধ্যে তো কোনো, আচ্ছা দ্বিতীয়া, দিয়ে, দ্বারা, দিয়ে, কর্তৃক। এখন দেখেন তো, কলম দিয়ে লিখি, কলম হচ্ছে যন্ত্র তাই এটা করণ কারক। তারপর এরপর একটা দিয়ে আছে না? দ্বারা, দিয়ে, কর্তৃক হলে তৃতীয় বিভক্তি হবে। করণে তৃতীয় বিভক্তি। ঠিক আছে? এবার চলেন অপদান কারক আর এটা হচ্ছে অধিকরণ কারক, এই দুটো একসাথে পড়াবো। এগুলো একটু খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি আশা করব ক্লাসটা ধৈর্য ধরে দেখার জন্য। দুটো একসাথে পড়াবো। দুটো একসাথে পড়াই। প্রথমে আমি কি বলছিলাম? অপাদান কারক। আর এটা কি বললাম? অধিকরণ কারক। বুঝা গেছে স্যার? অপাদান কারক আর এটা হচ্ছে অধিকরণ কারক।
অবদান কারকের মধ্যে আমাদের এখানে বোঝাবে হচ্ছে ত্রুটি। কি বোঝাবে? ত্রুটি, বিচ্যুতি। এটা হলো উৎস। তারপর এটা হচ্ছে স্থান, কাল, সময়। বোঝালে তখন অধিকরণ করে। এত কিছু মনে রাখতে হবে না। আমি বলি কোনো কিছু থেকে কোনো কিছু ছুটে গেলে সেটা হচ্ছে অবদান কারক। কোনো কিছুর মধ্যে কোনো কিছু আছে বোঝাতে সেটা হচ্ছে অধিকরণ কারক। এবার চলেন আমি হচ্ছে উদাহরণ লিখি। উদাহরণ লিখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তিলে তৈল আছেন। তিল তো চেনেন না, ওই তেল বানানো হয় যেগুলা থেকে, তিল। এখানে কি লিখছি? তিলে তৈল, তিল, সরি, তিলে, তিল, সরি, এটা হবে তিল থেকে তৈল হয়। আচ্ছা, তিল থেকে তেলটা আমরা ছাড়াই ফেলছি না, যখন একটা থেকে আরেকটা আলাদা করে ফেলবো তো তখন এটা হচ্ছে বিচ্যুতি। যখন বিচ্যুতি বোঝাবে তখন এটা হচ্ছে অপদান কারক। এবার এটা অধিকরণ কারক লিখছি না এখানে, এটা কি হবে? তিলে তৈল আছে। তাহলে তিলে তৈল আছে, এটা কোন কারক? অধিকরণ কারক। আমি আবার বলি স্যার, কোনো কিছু থেকে কোনো কিছু যখন বিচ্যুতি হয়ে যাবে তখন সেটা হচ্ছে আপনার অপদান কারক, এবং কোনো কিছুর মধ্যে কোনো কিছু আছে বোঝাতে সেটা হবে অধিকরণ কারক। তিলে তোল আছে, তিলে তোল আছে, আছে বোঝাতে কোন কারক? অধিকরণ কারক। আর কোনো কিছু থেকে কোনো কিছু ছুটে গেছে বোঝাতে অপদান কারক। এখন এভাবে দিচ্ছেন তিল থেকে তোল হয়, তাহলে এটা কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে কোন বিভক্তি হবে? তিলে এ বিভক্তি আছে না একটা, তাহলে এ বিভক্তি যখন থাকবে এ অন্তঃস্থিয়তে কোন বিভক্তি হবে? সপ্তমী। তাহলে অধিকরণে সপ্তমী বিভক্তি। তিল থেকে তোল হয়, তাহলে হতে থেকে চেয়ে কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। থেকে আছে না এখানে, থেকে, এই থেকে, এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। তাহলে তিল থেকে তোল হয়, অপদানে কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। অপদানে পঞ্চমী বিভক্তি। আশা করি বুঝতে পারছেন। আমি আরো কয়েকটা লিখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ছাদ থেকে পানি পড়ে। কি লিখলি? ছাদ থেকে পানি পড়ে। কি লিখছিলাম আমি? ছাদ থেকে পানি পড়ে। তাহলে ছাদ থেকে পানিগুলো আলাদা হয়ে যাচ্ছে না? যখন আলাদা হয়ে যাবে তখন এটাকে বলা হয় বিচ্যুতি। যখন আলাদা হয়ে যাবে তখন এটাকে কি বলা হয়? বিচ্যুতি। ছাদ থেকে পানি পড়ে, তাহলে হতে থেকে যে পঞ্চমী বিভক্তি, তাহলে যখন বিচ্যুতি হয়ে যাচ্ছে তখন এটা কি হবে? অপদান। অপদানে পঞ্চমী। এরপরে এখানে এখানে কি হবে? ছাদে পানি আছে, ছাদে পানি আছে। এই দুটার মধ্যে আপনাদের হচ্ছে একটু গরমিল হবে, পরীক্ষা হলে এটা গরমিল হবে। যাতে গরমিল না হয় সেজন্য বললাম। কি বলছি? যখন বিচ্যুতি হবে, ত্রুটি বিচ্যুতি উৎসব হবে তখন অপদান, আর যখন কোনো কিছুর মধ্যে কোনো কিছু আছে বোঝাবে তখন সেটা হচ্ছে অধিকরণ কারক। আর কয়টা লিখে, বাবা বাড়ি থেকে চলে গিয়েছেন। কি লিখছি? বাবা বাড়ি থেকে চলে গেছে। কি লিখলাম? বাবা বাড়ি থেকে চলে গেছে। বাবা যখন বাড়ি থেকে চলে যাবে তাহলে বাড়ি থেকে বাবা আলাদা হয়ে গেছে না? যদি আবার ফিরে আসবে, তবে এখন তো আলাদা হয়ে গেছে বাড়ি থেকে, তখন এটা কোন কারক হবে? এটা হচ্ছে অপদান কারক। এখানে কি হবে? এটা বাবা বাড়িতে আছেন। কি হবে এখানে? বাবা বাড়িতে আছেন। যখন আছে বুঝাবে তখন সেটা হচ্ছে কোন কারক? অধিকরণ কারক। এছাড়া আরো আছে ঝিনুকে মুক্তা মেলে, ঝিনুক থেকে মুক্তা হয়। তাহলে ঝিনুক থেকে মুক্তা আলাদা করলে অবদান কারক, আর ঝিনুকে মুক্তা আছে, আছে বুঝালে অধিকরণ কারক। এরপরে আরো লিখতে পারেন ধান থেকে চাল হয়। ধান থেকে যখন চাল করবেন তখন এটা আলাদা করে ফেলবেন না, তখন সেটা হচ্ছে অপদান কারক। আর অধিকরণে কি হবে? দানে চাল আছে। এবার লাস্ট ওয়ান, আরেকটা বাকি আছে স্যার, এটা পড়ালে শেষ। আরেকটু 2 মিনিটস ওয়েট প্লিজ। এটা হচ্ছে সম্পাদন কারক। এটা কি কারক স্যার? সম্পাদন। সম্পাদন কারক। কি লিখছি? সম্পাদন কারক। বিনা স্বার্থে যখন আপনি সেবা দিবেন, কি দিবেন? বিনা স্বার্থে
বিনা স্বার্থে সেবা দিলে তখন সেটা হচ্ছে সম্পাদন কারক। বিনা স্বার্থে সেবা বলতে কিরকম, যেমন আপনি আমাকে সম্মান করছেন, বলছেন ম্যাডাম আসসালামু আলাইকুম, তাহলে আপনি আমাকে সম্মান করছেন না এটা। আর এবং আপনি কি এটা বলতে পারবেন যে ম্যাডাম আমি আপনাকে সালাম দিচ্ছি, আমাকেও সালাম দেন? এটা কি জীবনেও বলতে পারবো না? পারবা না। তাহলে যখন আপনি বিনা স্বার্থে সেবা দিবেন, আমাকে সালাম দিয়েছেন, আপনি সালাম পাওয়ার আশা করেন নাই, যখন কোনো কিছু দিয়ে ফেললে সেটা আর ফিরে পাওয়ার আশা করবেন না, তখন সেটা হচ্ছে সম্পাদন কারক। তাহলে আমি কয়েকটা উদাহরণ লিখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, কি লিখছি স্যার? ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে ভিক্ষুককে আপনি হচ্ছে মনে করেন 5 টাকা দিচ্ছেন। কয় টাকা দিচ্ছেন? 5 টাকা দিচ্ছেন। যখন আপনি 5 টাকা ভিক্ষুককে 5 টাকা দিয়ে ফেলবেন, তখন এটাকে আর ফেরত পাবেন? পাবেন নাকি নিয়ে ফেলবেন আবার? আচ্ছা দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে ভিক্ষুককে আপনি হচ্ছে 5 টাকা ভিক্ষা দিচ্ছেন, তাহলে এটা আর ফেরত পাবেন না। যখন আপনি ফেরত পাবেন না, তাহলে এটা বিনা স্বার্থে করছেন, আপনার দয়া লাগছে সেজন্য করছেন। তাহলে ভিক্ষুককে কোন কারকে কোন বিভক্তি? তাহলে সম্পাদন কারকে সম্পাদন কারকে খে, তাহলে কে কোন বিভক্তি? খে রে। তাহলে আমি বলছি কাজ বুঝালে চতুর্থ বিভক্তি, আর কাজ না বুঝালে কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে? তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি? সম্পাদন কারকে দ্বিতীয় বিভক্তি। যেমন আপনি আমাকে সম্মান করলেন, আমাকে একটা সালাম দিলেন। শিক্ষককে সম্মান করো, তাহলে শিক্ষককে কোন কারকে কোন বিভক্তি হবে? শিক্ষককে। তাহলে শিক্ষককে সম্মান দিচ্ছেন, সম্মান করো। তাহলে সম্মান দিচ্ছেন, এই সম্মানকে আপনি আমাকে বলতে পারবেন যে ম্যাডাম আমি আপনাকে সালাম দিচ্ছি, আমাকে কেন সালাম দিবেন না, আমাকেও সালাম দেন? এটা তো জীবনেও বলতে পারবেন না। পারবেন? তার মানে আপনি বিনা স্বার্থে করছেন না, এটা কি ফেরত পাওয়ার আশায় করছেন? করেন নাই। তাহলে শিক্ষককে সম্মান করো, তাহলে শিক্ষক কোন কারক হবে? সম্পাদন কারক হবে। এবং কে কোন কারক হবে? কে রে দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি। আর কেরে যখন কাজ বুঝাবে, তখন সেটা হচ্ছে চতুর্থ বিভক্তি, আর এমনিতে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। কেরে আবার দুই জায়গায় আছে, একটা হচ্ছে দ্বিতীয়তে আর একটা হচ্ছে চতুর্থীতে। তাহলে বুঝা গেছে সম্পাদন কারক কি? কোন বিনা স্বার্থে যখন কোনো কিছু বিলিয়ে দিবেন, তখন সেটাই হচ্ছে সম্পাদন কারক। এবার আরেকটা আছে, মনে করেন সৎ পাত্রে কন্যা বিলিয়ে দাও। এখন দেখেন, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আচ্ছা আমাদের বাবা মারা কি কিছু পায় আমাদেরকে বিয়ে দিয়ে? কিছু তো পাবে না। ঠিক আছে? তাহলে সৎ পাত্রে, আচ্ছা এটা লিখি, এটা একটু মজাদার। সৎ পাত্রে কন্যা দান করো। আচ্ছা সৎ পাত্রে যখন কন্যা দান করবে, আমাদের যখন বিয়ে দিয়ে দেওয়া হবে, বিশেষ করে মেয়েদেরকে যখন বিয়ে দেওয়া হবে, তখন আমাদের বাবা মারা কি আমাদেরকে আর ফেরত পাবে? সারা জীবনের জন্য একসাথে দিয়ে দেয় না? যদিও মানে কিছুক্ষণের জন্য বেড়াতে আসি, এরপরে তো আবার চলে যেতে হবে। ঠিক আছে? তখন সৎ পাত্রে কন্যাদান, এটা হচ্ছে বিনা স্বার্থে করছে, আমাদের বাবা মারা আমাদেরকে লালন পালন করতেছে। এটা কি ওনাদের কোনো স্বার্থ আছে এখানে? আমরা যে ওনাদেরকে বৃদ্ধ বয়সে দেখবো এই গ্যারান্টিও তো নাই। তাহলে সৎ পাত্রে কন্যাদান করো, তাহলে সৎ পাত্র কোন হবে? কি হবে? সম্পাদন কারক। তাহলে সৎ পাত্রকে বাংলা কি পাই? সৎ পাত্র। তাহলে এটাকে ভাঙা যাচ্ছে না। ঠিক আছে? ভাঙা যখন যাবে না, তখন এখানে কোন বিভক্তি হবে? শূন্য বিভক্তি। সৎ পাত্রে কন্যাদান করো, এটা একটু এক্সাইটমেন্ট আছে। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আশা করি সবাই বুঝেছেন। আর না বুঝলে আপনাদের একটা গ্রুপ আছে, আমাকে মনে হয় মেয়েদের গ্রুপটাই অ্যাড দিছে, ওখানে প্রশ্ন করতে পারেন। আর চাইলে ছেলেদের গ্রুপও আছে মনে হয়, ওটাতে অ্যাড করলে আমি প্রশ্ন করলে ওখানে বলে দিব। আপনারা জাস্ট প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমি খুশি হব। আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।